প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ত্বকের বিভিন্ন সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাসনিম খান 1986 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে জেড.এইচ. শিকদার মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নর্দার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। ম্যাডাম, ত্বকের নানাবিধ সমস্যা, আমি যদি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে ত্বকে বর্তমান সময়ে কোন সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে? ত্বকে হাজারটা সমস্যা, আসলে এক একজনের এক এক টাইপ স্কিনের এবং সেই অনুযায়ী প্রবলেমগুলো আমরা পাই। বাট একদম কমন জিস্টটুকু যদি বলতে চাই, সেক্ষেত্রে আপনি নিজে একটু খেয়াল করবেন যে মেস্তার প্রবলেম, ব্রণ এবং ব্রণের দাগের প্রবলেম, এবং নাওয়াডেজ আরও একটা কমন হয়ে গেছে সেটা হচ্ছে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে স্কিনকে ড্যামেজ করে আমাদের কাছে আসছেন। ম্যাডাম, যারা আসলে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছেন তাদের আসলে কি কি সমস্যায় পড়তে হচ্ছে? প্রথমে যখন স্টার্ট করে ক্রিমগুলো বিভিন্ন অনলাইন থেকে বা পেজ থেকে নিয়ে, তখন দেখা যায় যে সুন্দর হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। 1 উইক পরেই তারা একটা ভেরি গুড রেজাল্ট দেখতে পারে যে ফর্সা হয়ে যাচ্ছে, স্কিন একদম স্মুথ হয়ে যাচ্ছে। তখন সে সেটার আসক্তিতে পড়েছে এবং কন্টিনিউয়াসলি যখন সেটা স্টার্ট করে, আফটার ফিউ মান্থস উনি নোটিস করে যে তার স্কিনটা আসলে পাতলা হতে শুরু করেছে। স্কিনের রক্ত নালীগুলো দেখা যাচ্ছে, রোদে যেতে পারছে না, কিচেনে যেতে পারছে না, স্কিন বার্নিং সেন্সেশন হচ্ছে, জ্বালা পোড়া করছে, চুলকানি হচ্ছে স্কিনের মধ্যে। এরপর দেখা যায় ছোট ছোট দানা বা ব্রণের আকারে তৈরি হচ্ছে। এই ব্রণগুলো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় শক্ত শক্ত ব্রণ, এবং ব্রণগুলো যখন চলে যাচ্ছে গর্ত রেখে যাচ্ছে। এবং আনওয়ান্টেড হেয়ার, প্রচুর পরিমাণের চুল জন্মায় চেহারার মধ্যে, একদম ফুল ফেসেই আমরা দেখি মেয়েদের প্রচুর পরিমাণে চুল, একদম মুখে, গলায়, কপালে, কোথাও আর বাকি থাকে না, সব জায়গায় ধরনের আনওয়ান্টেড হেয়ার। এইগুলোই মেইনলি আমরা দেখি, এবং পেশেন্ট খুব সাফার করে যে তার নর্মাল রুম টেম্পারেচারে বসে আছে, তারপরও তার স্কিন নাকি বার্ন করছে, ইচিং হচ্ছে। ম্যাডাম, এই ধরনের সমস্যা হলে তখন করণীয় কি? ফার্স্ট অফ অল পেশেন্টকে আমরা বলবো এই ধরনের ক্রিমগুলোকে স্টপ করে দিতে হবে। স্টপ করে দেওয়ার পর স্কিন আরও কিছুটা ড্যামেজ হবে, কারণ রং ফর্সাকারী ক্রিমগুলোর মধ্যে বেসিক্যালি স্টেরয়েড থাকে, হাইড্রোকুইনোন থাকে, হেভি মেটালস লাইক মার্কারি বা লেড জাতীয় ক্রোমিয়াম সেগুলো থাকে। তো এই জিনিসগুলো যখন আপনি সরিয়ে দিচ্ছেন, স্টপ করে দিলেন, তখন কিছুটা ড্যামেজ আবার হয়, দেন আস্তে আস্তে রিকভারি হয়। আমাদের কাছে পেশেন্টরা যখন আসে, আমি একদম বলি যে আপনি ধৈর্য নিয়ে যদি 4 থেকে 6 মাস আমার কাছে ট্রিটমেন্ট করতে পারেন, এর মধ্যে আপনার স্কিন আপনি হয়তো আরও কিছুটা খারাপ হবে, বাট এরপর আস্তে আস্তে ভালো হওয়া শুরু হবে। মিনিমাম 6 মান্থ সময় নিয়ে, ধৈর্য নিয়ে যদি ট্রিটমেন্ট করা যায়, স্কিন কিন্তু রিকভার করে। একেবারে কি আগের অবস্থায় ফিরে আসে? অলমোস্ট চলে আসে, বাট ইট টেক্স টাইম। 6 মাস তো একটা সময়, মিনিমাম সময়, আরও বেশি সময় লাগে, এবং এখানে আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউরও লাগে আমাদের। ম্যাডাম, ব্রণের সমস্যা কোন সময়টিতে আমরা আসলে বেশি দেখতে পাই এবং কাদের মধ্যে বেশি দেখতে পাই? একটা সময় পর্যন্ত আমাদের ধারণা ছিল যে ব্রণ শুধুমাত্র হয়তো বা আপনার টিনেজারদের হবে বা বয়ঃসন্ধিকালে, বাট অ্যাবসলিউটলি রং। এটা যে কোনো বয়সে হতে পারে। বেটার যদি আমরা ব্রণটার কারণ কি সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে চাই, ব্রণটা আসলে কাদের হচ্ছে, তাহলে বেটার হয়। আমাদের যে ব্রণগুলো আমরা দেখি, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য খুব ব্রণ আমরা দেখি। যেমন বয়ঃসন্ধিকালে কি হচ্ছে, একটা বাচ্চার, একটা ছেলে মেয়ে যখন, এখন তো আমরা 10 বছর বয়স থেকেই দেখি মেয়েদের, ছেলেদের ব্রণ হওয়া শুরু হচ্ছে, কারণ ওই যে আপনার অ্যাডোলেসেন্সটা, আর্লি অ্যাডোলেসেন্সে চলে আসছে, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস সহ ফুড খাচ্ছে, আপনার ফ্রাইড চিকেন, যেটার মধ্যে অসম্ভব রকমের চিকেনের মুরগিটাকে আপনার বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস দিয়ে রেডি করে রাখা হচ্ছে। সো এইসব কারণে দেখা যায় যখন ব্রণগুলো আসতে শুরু করে, এবং এই ফুডগুলো কারা খাচ্ছে, এই কালার্ড ফুড, বিভিন্ন ধরনের স্পাইসিস দেওয়া যে ফুডগুলো পরিমাণে প্রিজারভেটিভস ইউজ করা হয়, এগুলো কিন্তু আমাদের বাচ্চারাই বেশি খায়। সো ওই অ্যাডোলেসেন্সে যখন শুরু হচ্ছে, সেই সময় থেকে কিন্তু দেখা যায় যে এগুলোর কারণ, এবং হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণ সেই বাচ্চাটা তখন একটা অ্যাডোলেসেন্সে আসতেছে, সেই সময় দেখা যায় অসম্ভব একটা ব্রণের প্রকোপ। ব্রণ নিয়ে যে ছেলেমেয়েরা আমাদের কাছে আসে, মেয়েরা বিশেষ করে আসে, আমরা তার পিরিয়ডিক যে সাইকেলের হিস্ট্রি নিতে চাই, পাশাপাশি হচ্ছে আপনার তার PCOS আছে কিনা সেটা যখন আমরা একটু
একটু দেখে আইডেন্টিফাই করতে চাই, আমরা দেখি 80% মেয়েদের আপনার পিসিওএস আছে। সো এই পিসিওএস এর কারণে কি হয়, এখানে আপনার ওভারির মধ্যে কিছু সিস্ট তৈরি হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে একটা ব্রণ তৈরি হয়, আনওয়ান্টেড হেয়ার তৈরি হয়, আরও অনেকগুলো প্রবলেম তৈরি হয়। সো এই পিসিওএস এর প্রবলেমটা কিন্তু যে কোনো বয়সের একটা মেয়ে যতদিন পর্যন্ত গর্ভধারণ করতে পারে ততদিন পর্যন্ত কিন্তু তার পিসিওএস হওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো যে কোনো বয়সে যে কোনো সময় ওই মেয়েটার কিন্তু ব্রণ হচ্ছে। আমাদের ব্রণটা হয় কিসের, যে অয়েল প্রোডাকশন করার যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডটার ইনফ্লামেশনের কারণেই তো ব্রণটা তৈরি হচ্ছে। সো ওই গ্ল্যান্ডটা যে কোনোভাবে ইনফ্লেমড হতে পারে। ওপেন পোর, এই ওপেন পোরটা যদি আপনার বিভিন্ন ধরনের ধুলাবালি, মেকআপ বা বিভিন্ন কারণে ব্লক হয়ে গেলো এবং ওটার ভিতরে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, একটা ইনফেকশন হলো এবং ওখান থেকে একটা ব্রণ তৈরি হলো। সো এটাও কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। এবং অ্যাডাল্ট অ্যাকনি বলে আমরা একটা দেখি যে বয়স যখন একটু আপনার 45 থেকে পরের দিকে চলে আসছে, তখন আমরা একটা ব্রণের প্রকোপ দেখি। সো বিভিন্ন বয়সে ব্রণটা আমরা পাই। এগুলো হলে আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কি? আর যদি আমরা হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে সাসপেক্ট করি, সেক্ষেত্রে কিছুটা টেস্ট করার দরকার আছে, আদারওয়াইজ আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। ম্যাডাম, ব্রণের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো একটু জানতে চাই। ব্রণের চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক দিই, আমরা হচ্ছে আপনার আইসোট্রিটেনয়েন যেটা আছে রেটিনয়েডস, সেটা আমরা ওরালি দিচ্ছি। টপিক্যালি বা লাগানোর জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের সাথে রেটিনয়েডস আছে, অ্যাডাপালিন আছে, বিভিন্ন ধরনের এই টপিক্যাল অ্যাপ্লিকেশনসগুলো। আর এখন তো আসলে মেডিসিন ওয়ার্ল্ডটা এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনার বিভিন্ন হার্বস থেকেও তৈরি হচ্ছে, সেগুলো আমরা দিচ্ছি। ক্লিনজার, স্কিন টাইপ অনুযায়ী সেই ছেলেটা বা মেয়েটার জন্য আমরা ক্লিনজার সাজেস্ট করছি। এগুলো তো আসলে কনভেনশনালি আমরা ট্রিটমেন্টগুলো আস্তে আস্তে করেই আসছি, বাট এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট যদি আপনি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো আসলে ব্রণের জন্য এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে আসছে। আরও অনেক আগে থেকেই, যেমন মাইক্রোডার্মাব্রেশন ওয়ার্ড বা এমসিডি ওয়ার্ডটা কিন্তু অনেকেই শুনে আসছে। সো এমসিডিটা তো আমরা করি স্কিনের পোর যাদের ব্লক থাকে সেটাকে কিছুটা ক্লিন করার জন্য, স্কিনের ডেড সেলটাকে ক্লিন করার জন্য। যাদের অ্যাকনি হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের ক্লিনজিংগুলো ইম্পর্টেন্ট। এমসিডি পাশাপাশি হাইড্রোফেশিয়াল যেটা আছে, সেটা ব্রণ বা ব্রণের গর্ত যাদের আছে তাদের জন্য কিন্তু আমরা এগুলো দিই, সো দ্যাট স্কিনটা আপনার ব্রিথ করতে পারে, পোরগুলো ওপেন হতে পারে, আপনার ডেড সেলগুলো ক্লিন হতে পারে, যেটা ব্রণের ওয়ান অফ দ্য রিজন। এগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের পিলিং করি। বিভিন্ন ধরনের পিলিংয়ের মধ্যে আমরা স্পেসিফিক্যালি ব্রণের জন্য যে পিলটা করি সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের পিল। এই স্যালিসাইলিক অ্যাসিডটা বিভিন্ন কনসেন্ট্রেশনে আমরা ইউজ করতে পারি ব্রণের জন্য, এটা খুব ভালো একটা ইফেক্ট দেয়। পাশাপাশি হচ্ছে যদি ব্রণ থেকে ব্রণের গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লেজার ট্রিটমেন্টগুলো করি, আমরা মাইক্রোনিডলিং আরএফ যেটা আছে সেটা করছি গর্তের জন্য, আমরা শুধু মাইক্রোনিডলিং করছি, আমরা পিআরপি করছি, বিভিন্ন অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। আগে যেমন মায়েদের একটা টেনশন হতো, বাবাদের একটা টেনশন হতো যে আমার মেয়েটার ব্রণ হচ্ছে, আল্লাহ গর্ত হয়ে যাচ্ছে, সারা জীবনের জন্য দাগ পড়ে যাচ্ছে। তারপরও দাগটা কিন্তু একটা সার্টেন টাইম পর কমতে শুরু করে, বাট ব্রণের গর্তটা যখন হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর রিমুভ করা যায় না। এবং একটা যদি আনম্যারিড ছেলে বা মেয়ে এরকম ব্রণ হতো, বাবা মা কিন্তু অনেক টেনশনে পড়ে যেত যে আল্লাহ মেয়েটাকে আমি কীভাবে বিয়ে দিব, আমার মেয়েটার চেহারা এরকম গর্ত গর্ত হয়ে যাচ্ছে। আজকাল কিন্তু এটা একদমই টেনশনের কিছু নাই, খুবই ইজি সলিউশন। আমরা লেজার করছি, আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউর, সাবসেশন, মাইক্রোনিডলিং, পিআরপি, অনেক ট্রিটমেন্ট প্রসিডিউর চলে আসছে। অ্যাবসলিউটলি এটাকে কারেকশন করা সম্ভব। ম্যাডাম, খরচের বিষয়টি আসলে কিভাবে জড়িত রয়েছে? খরচের বিষয়টা আসলে ডিপেন্ড করে কার কতটা ট্রিটমেন্ট লাগছে, কার কতটা সিভিয়ারিটি। একটা ব্রণের গর্ত হালকা শ্যালো হতে পারে, আবার অনেক ডিপেও হতে পারে। কয়টা সেশন লাগবে সেটার উপরে আসলে কস্টগুলো আসে। ম্যাডাম, মেস্তা আরেকটি বড় সমস্যা, এর ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? মেস্তা পিগমেন্টেশনটা স্কিনের লেয়ার বাই লেয়ারে জমা হয়। এখন পিগমেন্টেশন বা মেলানিন যেটা, সেটা যদি আপনার স্কিনের উপরের লেয়ারে জমা হয়, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে এটাকে মোটামুটি একটা ভালো রেজাল্টে নিয়ে আসতে পারি। বাট যদি একটা ডিপে একদম স্কিনের ডার্মিস বা তারও নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে 100% রিকভারি করা পসিবল না। আমি অলওয়েজ আমার পেশেন্টদেরকে বলেই নিই যে এতটুকু সম্ভব, এতটুকু সম্ভব না। আর যদি সম্ভব হয় সেটা টোটালি আল্লাহ আপনার উপর একটা, হ্যাঁ এটা উচিত। এবং মেস্তা ট্রিটমেন্ট করার পর আমাদের আমি দেখেছি যে হয়তো 6 মাস বছর পর হালকা করে আবার ফেরত চলে আসে। সো পেশেন্টকে প্রথম থেকেই মেন্টালি নিজেকে রেডি করে ফেলতে হবে যে এটা আমার সারা জীবন আমার সাথে হয়তো অল্প সময় কিছু সময় আসবে যাবে, এটাকে আমাকে মেনটেন করে ধরে রাখতে হবে। এক্ষেত্রে আমরা যে ক্রিমগুলো ইউজ করি সেটা হচ্ছে হাইড্রোকুইনোন আছে, ট্রিটেনোইন আছে, স্টেরয়েড আছে। এই কম্বিনেশনের ট্রিটমেন্টগুলো আমরা
পেশেন্টদেরকে দিই, তাছাড়া সেপারেটলি এই ট্রিটমেন্টগুলো আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি। এগুলো তো যুগ যুগ ধরে আমরা করে আসছি। এগুলোর সাথে যেমন ইম্পর্টেন্ট ছিল আমাদের সানব্লকটা অসম্ভব রকমের জরুরি, কারণ হচ্ছে আপনার আলট্রাভায়োলেট রের ইম্প্যাক্ট থেকে স্কিনকে রিকভার করতে হবে। সাথে সাথে আমরা ওরাল কিছু অ্যান্টি অক্সিডেন্ট দিচ্ছি, ক্লিনজার হিসেবে আমরা ভিটামিন সিটাকে ইনকর্পোরেট করতে পারি। ভিটামিন সি ইজ অলসো অ্যান্টিঅক্সিডেন্ট। সো এই জিনিসগুলোর সাথে আমরা এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টকে নিয়ে আসছি। সো অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে চাবো যে কিছু ইনজেকশনস আছে যেগুলো হচ্ছে আপনার মেডিসিনের দিয়ে তৈরি হচ্ছে। ইনজেকশনগুলো আমরা যদি মেস্তার উপরে ছোট ছোট ইনজেকশন, যেটা আমরা বলি মেজোথেরাপির মধ্যে মাধ্যমে আমরা 2 সপ্তাহ পর পর বা উইকলি কিছু ট্রিটমেন্ট আছে, এইগুলোকে যদি আমরা ইনসার্ট করি, ইনফিউজ করি স্কিনের ভিতরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেস্তাটা অনেক ভালো রেসপন্স করে। এক্ষেত্রে ট্রানএক্সামিক অ্যাসিড নামের যে মেডিসিনটা আছে সেটা অনেক ভালো কাজ করে। বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে তৈরি করা কিছু ককটেল মেডিসিন আছে যেগুলো আমাদের দেশে হয় না, বেসিক্যালি এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আমাদের। সো এই মেডিসিনগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি এই পর্যন্ত। এছাড়া আমরা কেমিক্যাল পিলস করি। কেমিক্যাল পিলস আসলে গ্লাইকোলিক অ্যাসিড পিল আছে, আর এখন রেটিনল পিল আছে, আর অনেক অনেক ধরনের পিল আছে, ইয়েলো পিল যেটা আছে, এগুলো আমরা বেসিক্যালি আপনার ওই মেস্তার ট্রিটমেন্টে ইউজ করি। 2 to 3 উইক ইন্টারভেলে আমরা এগুলো দিতে পারি পেশেন্টদেরকে। 8টা-10টা সেশন লাগে, তাও ডিপেন্ড করে আপনার পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, যেটা হচ্ছে কোন পিলটা কতদিন ইন্টারভেলে কত স্ট্রেংথে এই পেশেন্টকে দিতে হবে। এটা টোটালি আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। আরও অ্যাডভান্স লেজার করতে পারি, কি সুইচ লেজার আছে, পিকো লেজার আছে। লেজার পেশেন্টের উপরে কোন পেশেন্টের উপরে আসলে লেজার করলে ঠিক হবে বা কারো উপর আছে যেটা লেজারে আসলে ইমপ্রুভমেন্ট আসবে না, এটাও আমরা কিন্তু দেখে বুঝতে পারি। ট্রিটমেন্ট প্রসিডিউর অনেক কিছু আছে, বাট কার জন্য কোনটা সেটা আমাকে পেশেন্টের উপর দেখে ঠিক করতে হয়। ইভেন যে সিম্পলি আমরা যে পিআরপি ট্রিটমেন্টটা করি, এখন তো অসম্ভব জনপ্রিয় একটা ট্রিটমেন্ট পিআরপি থেরাপি। সামহাও আমি দেখেছি যে পিআরপিটাও কিন্তু মেস্তার উপরে অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে। সো পিআরপি এমন একটা জিনিস যেটা এটা আসলে যে কত এটার যে আসলে কার্যকারিতার কত ভার্সেটাইল এটা আসলে বলা যায় না, অনেক ক্ষেত্রে অনেকভাবে কাজ করছে। সো অ্যাডভান্স প্রসিডিউর অনেক কিছুই আছে, এগুলো টোটালি ডিপেন্ড করে আপনার একটা পেশেন্টের আসলে তার স্কিন কন্ডিশনের উপর আমরা তাকে কি দিব। ম্যাডাম, ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবারই ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, যেটা সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ, এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এর থেকে পানি পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি, এবং সেই ঘুমটা কিন্তু সকালে
সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেটা যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। ম্যাডাম, ত্বককে সুন্দর রাখবার জন্য কিংবা ত্বককে হেলদি রাখবার জন্য কি কি করণীয়? পর্যাপ্ত খাবার দাবার, পর্যাপ্ত ঘুম এবং এক্সারসাইজ অসম্ভব ইম্পর্ট্যান্ট। পাশাপাশি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নর্মালি কিছু স্কিন কন্ডিশন আমাদের ছোটোখাটো সবারই তো হয়, সেগুলো বাদ দিয়ে আপনি যদি আপনার স্কিনটাকে হেলদি রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো খাওয়া দাওয়া, অবশ্যই শাকসবজি, পানি এগুলো তো চলতেই থাকবে। তারপরও ভিটামিন এ, ই, সি এই জাতীয় খাবারগুলো, যেটাতে হচ্ছে আপনার সাইট্রাস ফ্রুটস যেগুলো আছে, একটু টক জাতীয়, লেবু, কমলা, বিভিন্ন ধরনের আপনার গ্রিন ভেজিটেবলস যেগুলো আছে, আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় সবজি এবং ফলগুলো খাবার তালিকায় ইনকর্পোরেট করতে হবে। প্রোটিনটাকে একটু বাড়িয়ে নিতে হবে। প্রোটিন মানে হচ্ছে ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলা প্রতিদিনই একটা অ্যামাউন্টে খাওয়া উচিত। এবং ঘুমটা অসম্ভব ইম্পর্ট্যান্ট। মিনিমাম 6 আওয়ার্স 8 আওয়ার্স করতে পারলে সেটা আরও ভালো হয়, কারণ ঘুমের মধ্যে আমাদের বডির প্রত্যেকটা অর্গান কিন্তু ওটা রিজুভিনেশন হয়। এবং এক্সারসাইজটাকে কেন বলছি, কারণ এক্সারসাইজ আপনার বডিতে হরমোনস এবং এনজাইমগুলোকে অ্যাক্টিভ রাখতে, নর্মাল একটা মাত্রা মেনটেন করতে কিন্তু অসম্ভব জরুরি, আপনি নিজেও জানেন। সো এক্সারসাইজ অসম্ভব ইম্পর্ট্যান্ট। এবং যাদের হচ্ছে আপনার কিছু থাইরয়েডের প্রবলেম থাকে, যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে, যেগুলো প্রবলেমগুলো এখন সবারই মোটামুটি কম বেশি আমাদের দেশে আছে, তাদের জন্য এক্সট্রা একটু স্কিনের কেয়ার নিতে হবে। আর স্কিন টাইপ অনুযায়ী যদি আমি একটু বলতে চাই, আমি অলওয়েজ বলবো যে কোনো মানুষকে, সে ছেলে হোক মেয়ে হোক, 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট: ক্লিনজিং, ময়শ্চারাইজেশন অ্যান্ড আপনার প্রোটেকশন হিসেবে সানব্লক। এই 3টা জিনিস যদি মেনটেন করতে পারেন কেউ একজন, তার স্কিনের 50% প্রবলেম নিতেই সলিউশন হয়ে যাবে। ম্যাডাম, ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকেও ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। জিবিএস আসলে এটি একটা ছোট টার্ম। এটি মানে হচ্ছে গুইয়েন-বারি সিনড্রোম বা অনেকে গুলেন-বারি সিনড্রোম বলে। এটা একটা সিনড্রোমিক প্রেজেন্টেশন। এটা হয় যে রোগীর হঠাৎ করে একটু ইনফেকশনের পরে, যে কোনো একটু শ্বাসকষ্ট বা একটু জ্বর বা অনেক সময় ভ্যাকসিনেশনের পরে হঠাৎ করে দেখা যায় যে তার পা অবশ হয়ে যায়। অনেক সময় পায়ের পরে হাত অবশ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা খেতে না পারা, এই সমস্যাগুলো আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।